বন্ধুরা, আজকে নিফটি বেড়েছে বাম্পার। আপনি যদি 5 মিনিট ক্যান্ডেলে খোলেন, 9টা 15 যে সেই যে 24,780-র কাছে খুলেছিল, সেখান থেকে একটানা বাড়তে 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 25,070-এর কাছে গিয়ে বন্ধ হয়েছে। এবারে আপনি যদি ডেলি ক্যান্ডেলে খোলেন, দেখা যাচ্ছে 3 দিনের একটা স্ট্রং মানে বাড়ার স্ট্রিক রয়েছে। তো এই মুহূর্তে নিফটির কাছে সামনে যে বাঁধাটা রেজিস্ট্যান্সটা আছে সেটা হলো 25,150। আর তার ওপরে আছে 25,200। এই 25,200টাকে যদি নিফটি পার করতে পারে, তারপরে গিয়ে সোজা একদম 25,450-এর কাছে গিয়ে আছে রেজিস্ট্যান্স। মানে 25,200 পার করা মানে 25,450 কনফার্ম। কিন্তু আপনি যদি ব্রডার রেঞ্জে দেখেন, মানে উইকলি ক্যান্ডেলে আমরা যদি দেখি, তাহলে মোটামুটি নিফটি একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই ঠেসে আছে। এখনো পর্যন্ত খুব বড় বাম্পার ব্রেকআউট নিফটি এখনো দেয়নি। কিন্তু এইবারের যে ট্রেন্ডটা নিয়েছে নিফটি, মানে ডেলি ক্যান্ডেলে যে ট্রেন্ডটা উপর দিকে যাওয়ার নিয়েছে, আমার মনে হয় এখন পরপর নিফটি বাড়তেই থাকবে। তার কারণ দেখুন, অনেকগুলো স্টকে একসাথে আজকে ব্রেকআউট পেলাম। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যখনই আমি দেখেছি যে অনেক ব্রেকআউট একসাথে স্টকেতে আসে, তখন মার্কেটের সেন্টিমেন্ট একদম ওপর দিকে চলে যায়। আর সেই কারণেই আজকে অনেকগুলো স্টকে আমি নিয়েছি এন্ট্রি, মানে কোথাও ফ্রেশ এন্ট্রি নিয়েছি আর কোথাও কোথাও টপ আপ করেছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন স্টকগুলোতে আজকে এন্ট্রি নিলাম আর কোন স্টকগুলো থেকে এক্সিট নিলাম। এবারে আপনি দেখে এটা কি করবেন, মানে আপনার এটা দেখে কি কাজে লাগবে যে আমি কোন স্টকে এন্ট্রি নিলাম। না, আমি কোন স্টকে এন্ট্রি নিলাম এটা দেখে আপনার কোনো কাজে লাগবে না। আপনার যেটা কাজে লাগবে, আমি স্টকগুলোতে কেন এন্ট্রি নিলাম, এটা দেখলে আপনার কাজে লাগবে। তাই ভিডিওতে আজকে আমি যে স্টকগুলো আপনাদেরকে দেখাবো, তার কোনোটাই কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। তাই এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনি শুধু প্রসেসটা দেখুন যে আমি কোন প্রসেসে অ্যানালিসিস করে স্টকগুলোতে এন্ট্রি করলাম। আর স্টকগুলোতে যে এন্ট্রি করলাম, তার জন্য তো টাকা লাগবে। তো টাকা তো আর গাছে ফলে না। তো সেই টাকাটা এলো কোথা থেকে? নিশ্চয়ই কোথাও থেকে এক্সিট করেছি, তবেই না আমার টাকা এসেছে। তাই কোথা থেকে এন্ট্রি হলাম আর কোথায় এক্সিট হলাম, আজকের ভিডিওতে আজকে পুরোটা দেখাবো। তো প্রথমেই দেখাই যে কোথায় কোথায় আমার অলরেডি ট্রেড চলছে। দেখুন, আমার নেটওয়েভ টেকনোলজিসের ট্রেড চলছে। কেন ট্রেড চলছে? তার কারণ দেখুন, উইকলি ক্যান্ডেলে এইখানে একটা কার্ভ প্যাটার্ন বানিয়ে এখান থেকে ওঠা শুরু করেছে। সেই কারণে আমি নিয়েছিলাম এই লেভেলে। মানে আমি যদি দেখাই, আমি এই লেভেলে স্টকটাকে নিয়েছিলাম। তো এই লেভেল থেকে নিয়ে এখনো পর্যন্ত চলছে, এখনো আমি প্রফিটে আছি, এখনো পর্যন্ত এক্সিট হয়নি। নেক্সট আমি যে স্টকটা নিয়েছি সেটা হলো ওয়ারি। এটা কয়েকদিন আগে, মানে এটা আমার ট্রেড চলছে, এটা আজকের ট্রেড নয়। তো ডেলি ক্যান্ডেলে দেখুন, এই যে স্টকটা এই যে রেঞ্জটাকে ভেঙেছে, এই রেঞ্জটাকে ভাঙার পর থেকেই আমার এই স্টকটায় এন্ট্রি হয়েছে। এবং উইকলি ক্যান্ডেলে আমি যদি দেখি, আমার এখনো টার্গেট অনেক উপরে আছে। তো আমার এই ট্রেডটা এখনো পর্যন্ত চলছে। এছাড়া আমার চলছে সুপ্রিয়া লাইফ সায়েন্সে। তো সুপ্রিয়া লাইফ সায়েন্সে তো আমার অনেক দিন আগে এন্ট্রি। দেখুন আমি দেখাই, উইকলি ক্যান্ডেলে এই যে কাপ প্যাটার্নটা বানিয়েছিল এবং এই যে হ্যান্ডেলটা বানিয়ে ওঠার সময় আমি এখানটায় এন্ট্রি হয়েছি। কিন্তু এন্ট্রি হয়ে সেই সাইডওয়েজ চলে গেছে। 1 বছর ধরে আমি এই স্টকটাকে ধরে বসে আছি। না তো আমার স্টপ লস হিট হচ্ছে, না তো আমার টার্গেট হিট হচ্ছে। তাই জন্য এই স্টকটাকে নিয়ে বসে আছি। এবারে আমি এই আজকে যে স্টকগুলোতে এন্ট্রি হলাম, অনেকগুলো স্টকে আজকেই যে এন্ট্রি হয়েছি, আমি তার কয়েকটা আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনাদেরকে দেখিয়েছি। তো টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনি আগে টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যেতে পারেন। এবারে আমি যে এন্ট্রিগুলো হয়েছি, এটা হচ্ছে আভান্টেল। কেন আভান্টেলে আমি এন্ট্রি হয়েছি? দেখুন, এখানে আইপিও এসেছিল জুলাই 2024-এ। আইপিওর পর থেকে স্টকটা পড়ে যায় এবং কাপ প্যাটার্ন বানায়। এই কাপ প্যাটার্নকে ভেঙে যখন বেরোয়, এখানে ব্রেকআউট পায়, আমি ব্রেকআউট থেকে একটা এন্ট্রি হই। এবারে ব্রেকআউটে এন্ট্রি হওয়া মানেই আমার টার্গেট এবং স্টপ লস দুটোই ফিক্স থাকে। দেখুন, আমি স্টপ লস লাগাই কিভাবে, এটাকে আমি ডিলিট করে দিই, দিয়ে আপনাকে দেখাই। দেখুন, এই টুলটাকে বলে লং পজিশন। তো আমার এইখানে ফার্স্টে লং পজিশনটা লাগিয়ে নিলাম। দেখুন, এইখানে দেখাচ্ছে 11%। এবার এটাকে আমি নিয়ে চলে যাই 10%-এ।
ওকে, ওই মোটামুটি 10%। এই লেভেলটা হচ্ছে আমার স্টপ লস লেভেল, যে আমি 10% যদি আমার এন্ট্রি লেভেল থেকে, যদিও আমি এন্ট্রি হয়েছি আজকে, এই লেভেলে এন্ট্রি হয়েছে, তো আমার এখানে দাগ কাটাই আছে। তো এই যে 10%-এ আমি যে এন্ট্রি হওয়ার পরে কোনো স্টকটা 10% যদি পড়ে যায়, তখন আমি নিয়ে নিই স্টপ লস। টার্গেট কোথায় থাকে দেখুন, এই যে কাপ প্যাটার্নটা আছে, এই কাপ প্যাটার্নটাকে আমি মেপে নিই যে এই কাপ প্যাটার্নটা কত বড়, কাপটা কতটা কার্ভ নিয়েছিল। তো এই কার্ভটাকে আমি ফার্স্টে মেপে নিলাম এবং ব্রেকআউটের ওপরে গিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই বসিয়ে দেওয়াটা, এই লেভেলটা হয়ে গেল আমার টার্গেট। তো যতক্ষণ না টার্গেট হিট হচ্ছে আমি এক্সিট নেব না, আর যতক্ষণ না স্টপ লস হিট হচ্ছে এক্সিট নেব না। এবার অনেক সময় হয় কি, টার্গেটে না গিয়ে ফিরে আসে, তখন যদি 10 ডে মুভিং অ্যাভারেজকে ভেঙে যদি ক্লোজ দিয়ে দেয়, তখনও আমি এক্সিট নিয়ে নিই, যে ট্রেলিং স্টপ লস হিসাবে 10 ডে মুভিং অ্যাভারেজ অথবা ডেলিতে সুপার ট্রেন্ডকে ভেঙে দিলেও আমি এক্সিট নিয়ে নিই। তো হ্যাঁ, এক্সিট নিয়েছিলাম কোথা থেকে? এক্সিট নিয়েছি এক ক্যাম্পস থেকে। ক্যাম্পসে অনেকদিন আগেই আমি এক্সিট নিয়ে নিয়েছি। দেখুন ক্যাম্পসে উইকলি ক্যান্ডেলে এই যে কাপ প্যাটার্নটা বানিয়েছিল, এরম লেভেলে আমার এন্ট্রি হয়েছিল। স্টকটা উপর দিকে যাচ্ছিল, কিন্তু টার্গেট হিট হওয়ার আগেই পড়তে শুরু করে, আমি এক্সিট নিয়ে নিই। সেই টাকাটা আমার গচ্ছিত করে রাখা ছিল এক। 2 হচ্ছে ইক্সিগো, লা ট্রাভেনাস টেকনোলজি, বা এটাকে ইক্সিগো বলে। দেখুন এই সেম প্যাটার্ন, কাপ বানিয়েছে, কাপ বানানোর পর এখানে ব্রেকআউট দিয়েছে, আমি এই লেভেলে এন্ট্রি হয়েছিলাম, আমার টার্গেট ছিল এই জায়গায়। আমি এই কাপটাকে মেপে নিলাম, মেপে নেওয়ার পরে এটাকে আমি ওপর দিকে গিয়ে বসিয়ে দিলাম। তো এই লেভেলে যখনই এসেছে আমি এক্সিট নিয়ে নিয়েছি, আমার প্রফিট হয়ে গেছে। কিছুদিন আগেই আমার ইক্সিগোতে প্রফিট হয়েছে। দ্বিতীয় হয়েছে আমার কার ট্রেডে। কার ট্রেডে দেখুন এই যে লেভেলটা, এই যে মানে ইউ কার্ভটা বানিয়েছে, তারপরে আমি এন্ট্রি হয়েছি, বেশ কিছুদিন ভুগিয়েছে, ভোগানোর পর ওপর দিকে গেছে। তো এটাতে আমার মানে এক্সিট করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু নতুন নতুন ব্রেকআউট পেলাম, তার ফলে দেখলাম ওখানগুলোতে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা ভালো আসছে, সেই কারণে এখান থেকে টাকাটা তুলে নিয়ে গিয়ে ওখানে ঢেলে দিলাম। তো লা ট্রাভেনাস তো দেখালাম, এরপরে দেখাই নাইকা। দেখুন নাইকাতে আমি অনেকদিন আগেই এন্ট্রি হয়েছি, এখানে উইকলি ক্যান্ডেলেতে একটা কাপ প্যাটার্নকে ভেঙে এখানে এসছে, আমি এন্ট্রি হয়েছিলাম, কিন্তু অল্প এন্ট্রি হয়েছিলাম। আজকে যখন আবার এই যে সুইং হাইটা দেখায়, ডেলি ক্যান্ডেলে যদি দেখেন, এই যে সুইং হাইটা, এইখান থেকে একটা সুইং করেছিল, এই সুইং হাইটাকে কেটে যখন আবার বেরোলো, আমি ওতে আরও অ্যাড করে দিলাম, মানে অন্য জায়গা থেকে টাকা তুলে নিয়ে এসে এখানে আরও অ্যাড করে দিলাম, যে এটা আরও বাড়তে পারে। এছাড়া আরও গেছি কোথায়, পন্ডি অক্সাইড। দেখুন পন্ডি অক্সাইডে উইকলি ক্যান্ডেলে একটা কাপ বানিয়েছে, কাপ বানানোর পর এখান থেকে একটা হ্যান্ডেল টাইপের বানিয়েছে ডেলি ক্যান্ডেলে, এই হ্যান্ডেল থেকে যখন ছেড়ে আবার ওটা শুরু করেছে দেখলাম, সেই কারণে আজকে আবার পন্ডি অক্সাইডে এন্ট্রি হলাম। আরও একটা স্টক দেখাই, সেটা হলো দেখুন হিন্ডালকোতে উইকলি ক্যান্ডেলে একটা কাপ বানিয়েছে, কাপ বানিয়ে এখানে শুক্রবার দিনকে এখানে ক্লোজ দিয়েছিল এই ক্যান্ডেলটা, এখানে রেড বানিয়েছে, আমার তাতে কিছু যায় আসে না, আমি এখানে এন্ট্রি হয়ে গেছি। এবারে আমি যদি এক্সিট এখান থেকে স্টপ লস নিয়ে নেবো, এখান থেকে যদি 10% আমার এন্ট্রি লেভেল থেকে 10% পড়ে গেলে এক্সিট নিয়ে নেবো। আর আমার তো টার্গেট আপনাকে দেখালাম যে কিভাবে আমি টার্গেট সেট করি, এখান থেকে এতটা 27 to 30%, মানে ওই 1:3 রেশিও আসছে। 1:3 রেশিওতে এখানে মানে আমি 1 টাকা রিস্ক নিচ্ছি আর 3 টাকা আমি প্রফিট কামানোর জন্য এখানে ট্রেড নিচ্ছি। এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এছাড়া আরও একটা স্টকের জন্য ওয়েট করছি, সেটা হচ্ছে হিন্দুস্তান কপার। তো হিন্দুস্তান কপারের জন্য ওয়েট করছি, এখানে আমি টাইমার লাগিয়ে দিয়েছি। তো এইখানে একটা টপ ছিল, এখান থেকে হিন্দুস্তান কপার আবার ওঠা শুরু করেছে, ভালো ভলিউমও নিয়েছে। দেখুন এখানে এন্ট্রি করা যায়,
কিন্তু দেখুন নিজের ডিসিপ্লিনকে ভেঙে কোনো লাভ নেই। আমার ডিসিপ্লিন হচ্ছে আমি এখান থেকে যখন ব্রেকআউট দেখব তখন আমি এখান থেকে নেব। আমি এখান থেকে চাইলেই এন্ট্রি করতে পারি কারণ ভলিউম এসে গেছে। তো মোটামুটি এটা যাবে বলেই মনে হচ্ছে। কিন্তু এন্ট্রি কেন করছি না? তার কারণ আমার ডিসিপ্লিন যে যতক্ষণ না প্রিভিয়াস হাইটাকে ভাঙছে ততক্ষণ আমি এটাতে এন্ট্রি হব না। কেননা এখনো এই স্টকটাতে ওভারহেড সাপ্লাই আছে। মানে এই লেভেলে যারা এন্ট্রি হয়েছিল তারা হয়তো এই স্টকটাকে এখনো ধরে বসে আছে। তারা কখন সেল অফ মারবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যখন কোনো ওভারহেড সেলিং আসবে না, মানে হতে পারে স্টকটায় প্রফিট বুকিং আসবে, কিন্তু আগে যারা কিনে বসে আছে লসে তারা যেন না সেল মারা শুরু করে, তখন কিন্তু স্টকটা অনেক হু হু করে পড়তে শুরু করে। যেমনটা আপনাদের দেখাচ্ছি, দেখুন নেটওয়েভ টেকনোলজিসে এখানে প্রফিট বুকিং এসেছে। ডেলি ক্যান্ডেলে দেখুন ছোট ছোট প্রফিট বুকিং আসছে। যারা এই লেভেল থেকে বাই করেছে হয়তো কেউ কেউ প্রফিট বুকিং করছে, এক এক দিন প্রফিট বুকিং আসছে, কিন্তু এর ওভারহেড কোনো সাপ্লাই নেই। উইকলি ক্যান্ডেলে মানে এর ওপরে কেউ কিনে বসে আছে এমনটা নয়, কেননা স্টকটা কোনোদিন ওই লেভেলে যায়নি, এই প্রথমবার যাচ্ছে। আনচার্টেড টেরিটরিতে এই স্টকটা এখন ট্রেড করছে নেটওয়েভ টেকনোলজিস। তো ওভারহেড সাপ্লাই আসার কোনো ভয় নেই। হ্যাঁ, কেউ প্রফিট বুকিং করতে পারে, কিন্তু আগে থেকে লসে যারা বসে আছে তারাও সেল মারছে। আবার যারা নতুন করে নিয়েছে তাদেরও আবার স্টপ লস হিট হচ্ছে। আবার কেউ প্রফিট বুক করছে। সেই অবস্থায় স্টকগুলো অনেক স্পিডে পড়তে থাকে। তো এটাই আশা করছি আমার টার্গেট হিট হবে। দেখা যাক, যদি হয় তো খুব ভালোই হবে। এছাড়া যেমন আমি দেখলাম নাইকাতে, দেখুন নাইকাটা কিন্তু হাই রিস্কে নিয়েছি। তার কারণ হলো আমি যদি উইকলি ক্যান্ডেলে দেখি, দেখুন নাইকার কিন্তু ওভারহেড সাপ্লায়ার আছে। ওপরে এই লেভেলে কেউ নিয়েছে, কেউ এখানে নিয়েছে, কেউ এখানে নিয়েছে, কেউ এখানে নিয়েছে। তো ওভারহেড সাপ্লায়ার কিন্তু নাইকাতে আছে। তাও আমি রিস্ক নিয়ে স্টকটাতে নিলাম, তার কারণ ফান্ডামেন্টালস ভালো হচ্ছে, প্রোমোটাররা ভালো গাইডেন্স দিচ্ছে, 30% এবিটটা মার্জিন বাড়বে এরকম গাইডেন্স দিচ্ছে। সেই কারণেই দেখুন শুধুমাত্র টেকনিক্যালের ভরসায় থেকে লাভ নেই। আপনাকে টেকনিক্যালও দেখতে হবে, আবার ফান্ডামেন্টালও চেক করতে হবে। যেমনটা আপনাকে দেখালাম আমি এতে নেটওয়েভ টেকনোলজিসে। নেটওয়েভ টেকনোলজিস এই যে স্টকটা এতটা বেড়েছে শুধুমাত্র টেকনিক্যালের ভরসায় বাড়েনি, বেড়েছে ফান্ডামেন্টালের ভরসায়। 1700 কোটি টাকার অর্ডার পেয়েছে নেটওয়েভ টেকনোলজিস। তো এর আগেও যে আমি যত কটা স্টক ওয়ারি এনার্জিস দেখালাম বা কার্ট্রেড বা ইক্সিগো, আমি যখনই কোনো স্টককে নিই শুধুমাত্র যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে ব্রেকআউট হচ্ছে তা নয়। দেখুন আপনি যদি মার্কেটে খোঁজেন এরকম শয়ে শয়ে স্টক পাবেন যেখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট আসছে, কিন্তু সবটাতে কি আমরা এন্ট্রি হতে পারবো? সবটাতে এন্ট্রি হলে সব কটা সাকসেসফুলও হয় না। তাই আপনি যদি দুদিক থেকে সিকিওর হতে চান যে আমি একদম যেটাকে নিচ্ছি ভালো বুঝেই নিচ্ছি, তাহলে আপনাকে টেকনিক্যালও দেখতে হবে, ফান্ডামেন্টালসও চেক করতে হবে। তো যেমনটা বললাম নাইকাতে প্রমোটাররা ভালো গাইডেন্স দিচ্ছে, তার ফলে স্টকটা বাড়ছে। নেটওয়েভ টেকনোলজিসে 1700 কোটি টাকার অর্ডার পেয়েছে গত 1-1.5 বছরে। মানে সেলসের জন্য কিছু ভাবতে হবে না এই কোম্পানিটাকে, সেই কারণেই স্টকটা বাড়ছে। যারা ফান্ডামেন্টাল ইনভেস্টার, যারা মিউচুয়াল ফান্ড F2 যারা বাই করে, তারা শুধুমাত্র চার্ট দেখে বাই করে না, তারা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হলে তবে বাই করে। এবার আমার আপনার মতো ছোট ট্রেডারদের কাজ হচ্ছে যখন F2 বা D2রা কোনো স্টকে এন্ট্রি হচ্ছে তখন তাদের হাতটাকে ধরে নেওয়া, মানে তাদের পায়ে পা মিলিয়ে দেওয়া, যতক্ষণ চললো ততক্ষণের মধ্যে একটা প্রফিট বুক করে নেওয়া। তাই আপনিও যদি লং টার্ম চার্টে স্টকে কাজ করতে চান, আপনি এইভাবে আপনার স্টকগুলোকে অ্যানালিসিস করতে পারেন। আজকের যে স্টকগুলো দেখালাম কোনোটা আপনাদেরকে আমি রেকমেন্ড করার জন্য যে আপনি নিয়ে নিন সেই কারণে দেখালাম না, আমি আপনাদেরকে শুধু এই কারণে দেখালাম যে আমি কিভাবে কাজ করছি এবং আপনি কিভাবে এই অ্যানালিসিসগুলো করতে পারেন সেটা শেখানোর কারণে আপনাকে এই ভিডিওটা বানালাম। তাই কোনোটা রেকমেন্ডেশন নয়। আর এই ধরনের স্টক কোথায় ভালো ব্রেকআউট আসছে, মানে গুড ফান্ডামেন্টাল এবং গুড টেকনিক্যাল, এই ধরনের ব্রেকআউট যদি দেখতে চান তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি ওখানে জয়েন করতে পারেন। আর আজকে নিফটিতে কাজ করে কতজন টাকা কামালেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।